সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ২০ জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ওয়ান স্কোয়ার স্টোরিজ। প্রদর্শনী চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফারজানা আহমেদ উর্মির একক চিত্রকলা প্রদর্শনী আত্ম অনুপস্থিতির সাক্ষ্য। প্রদর্শনী চলবে ২ মার্চ পর্যন্ত। গ্যালারি কায়ার ওয়েবসাইট গ্যালারি কায়া কন্টেম্পোরারি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ৭৯ জন শিল্পীর ৩৫৫টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল। দর্শক, আপনি চাইলে ওয়েবসাইটে ব্রাউজ করে ফেস্টিভ্যালের ছবিগুলো দেখে নিতে পারেন। ফেস্টিভ্যাল চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। যখন আমাকে কাছে রাখতে পারতে, সবাই একসাথে থাকতে পারতে, তখন তো তুমি থাকুনি, তখন তো তুমি রাখুনি। তো এখন এই সমস্ত কথার কোনোই মানে হয় না। চুপ করে আছো কেন? কি সমস্যা? কি তুমি আমার সাথে কথা বলবে না? প্রীতি, আমার এখন এসব শোনার আগ্রহ নাই। তুমি কি আমার সাথে কথা বলতে চাচ্ছ না? এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি ব্রিটিশ বাংলাদেশি শেফ অলি খান, মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। আপনি ভালো আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো। প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে আপনি লন্ডনে থাকছেন। তো এর মধ্যে তো বাংলাদেশ আসলে আসাই হয়, কিন্তু দেশের বাইরে থাকলে মানুষ বাংলাদেশকে মনে হয় বেশি মিস করে, নিজের দেশকে অনেক বেশি মিস করে। কত বছর পর পর আসা হয় দেশে? আমি কিন্তু এভরি ইয়ারই আসি, কখনো আবার বছরে ২বারও আসা পড়ে আমার। আচ্ছা, তো দেশের টান আছে না, শিখরের টান, সেজন্য আসতে হয়। সেটা কি কাজের জন্য আসা হয় নাকি ফ্যামিলির মানুষদের সাথে দেখা করতে? ফ্যামিলি মানুষের সাথে কাজ, সোশিয়াল অ্যাক্টিভিটিস সবকিছু মিলেই আর কি, মানে আনন্দ বুক করি আর কি। মানে মনে করেন যে এইবার আমরা আসছি, মানে আসার কারণটাই হচ্ছে মেনলি যে একটা ইলেকশন হয়েছে, ইলেকশনের জাস্ট কিছুদিন আগে আসছি, কারণ আমি বাংলাদেশে কখনো ভোট দেই নাই। এই প্রথম আমার ভোট দিলাম বাংলাদেশে, কারণ আমি তো অনেক আগে চলে গেছিলাম লন্ডনে ভোট দিছি। মানে ব্রিটিশ যে মেম্বার অফ পার্লামেন্ট বা যে লোকাল ইলেকশন ওগুলোতে দিছি, কিন্তু বাংলাদেশে কখনো ভোট দেওয়া হয় নাই। এইবার মানে রেজিস্টার হয়েছে, আমাদের এনআরবি তো রেজিস্টার করছে ভোট, সেই জন্য আমরা আমাদের রাইট আছে ভোট দেওয়ার, সেই জন্য ভোট দিলাম আর কি। কেমন লাগলো? খুব ভালো। এটা মানে সাংঘাতিক ডিফারেন্স, একটা আলাদা একটা ফিলিংস। নিজের দেশে প্রথম ভোট দিলাম, আমার বয়স ওভার 50, তারপরে কখনো বাংলাদেশে ভোট দিতে পারিনি, এই প্রথম দিলাম। এটা তো আলাদা একটা আনন্দ। একদম। ভাইয়া, আপনি খুব কম বয়স থেকে আসলে শেফ হিসেবে আপনার জার্নিটা শুরু হয়েছে, আমি যদি খুব ভুল না করে থাকি মাত্র 17 বছর বয়স থেকে। কিভাবে আসলে জার্নিটা স্টার্ট হয়েছিল বা কেনই বা এই পথে আসা? জি, আমার হচ্ছে কি, আমার ফ্যামিলি, আমার বাবা চাচারা 1950s থেকে লন্ডনে। আচ্ছা। তারপরে আমি যখন যাই 1989-এ যাওয়ার পরে আমার বাবা বলেন যে আমাদের রেস্টুরেন্ট ছিল, বলেন যে তুমি এক কাজ করো, মানে কি করবা, তোমার খেয়াল কি? তখন আমি কিন্তু জাস্ট ক্লাস 10-এ ছিলাম এবং পড়াশোনাতে আমি ভালোই ছিলাম। তো আমি বলছিলাম যে লেখাপড়া করার জন্য। তো ওখানে যখন আমি গেলাম, যাওয়ার পরে সেকেন্ডারি স্কুলে, তো ওরা বলতেছে যে এখানে কোনো সিট নাই, এখন আর হবে না। তো বাবা বললো তাহলে ঠিক আছে, রেস্টুরেন্ট যখন আসো রেস্টুরেন্ট বিজনেসে চলে আসো, আর দেখো কিভাবে কি লাগে, ভালো লাগে নাকি। তো রেস্টুরেন্ট বিজনেসে ঢোকার পরে তখন বাবা এটা বললো যে এক কাজ করো, কিচেন থেকে শুরু করো। আর ওনাদের তো রেস্টুরেন্টের মালিক হয়েছে, ওনারা মানে ফ্রন্ট অফ দ্য হাউস কাজ করতো, কিচেনে কাজ করতো না। বললো যে কিচেনে কাজ করলে একটা লাভ হয় যে অনেক সময় অনেক প্রবলেম হইলে নিজে এটাকে ট্যাকল দিতে পারবা, and then after you become a chef then you can come to the front of the house এবং ওখান থেকে কাজ করতে পারবা। তো সেটাই আমার বাবার উৎসাহ ছিল, সেখান থেকে আমি স্টার্টিং করলাম। যখন আমি স্টার্ট করি তখন আমি
মানে আই ওয়াজ ভেরি কুইক লার্নার ছিলাম, ফাস্ট লার্নার ছিলাম। আচ্ছা। যখন আমি ওই মানে কাজ প্রায় 6 মান্থ আউটসাইড কাজ করি, করার পরে নিজের একটা ওন রেস্টুরেন্ট করি আর কি। আমার বাবা হেল্পে, উনি আমাকে সাহায্য করেন, সেই সাহায্যে একটা রেস্টুরেন্ট স্টার্ট করি। আমার বয়স তখন ছিল 17.5। তো সেখান থেকে শুরু, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা ছিল একদম লিমিটেড, যার কারণে প্রথম রেস্টুরেন্টটা করার পরে আমি কিন্তু সাকসেসফুল হতে পারি নাই, আচ্ছা। কারণ আই ডিডন্ট হ্যাড এনাফ এক্সপিরিয়েন্স। তো পরে আমি আবার এক্সপিরিয়েন্স নিলাম, তার সাথে সাথে কিন্তু আমি আবার স্টাডিও করেছি। আমি আবার কম্পিউটার সায়েন্স করেছি, তারপরে আপনার আরও যে ফুড রিলেটেড যে যতগুলো কোর্স লাগে আপনার, ওগুলো ফার্দার এডুকেশনের জন্য ওগুলো করেছি। করার পরে আস্তে আস্তে নিজেকে এস্টাবলিশ করছি, নিজেকে আরও এক্সপিরিয়েন্স করছি। তারপরে আস্তে আস্তে রেস্টুরেন্ট করে আলহামদুলিল্লাহ কয়েকটা রেস্টুরেন্ট আমার লেগেছে। এখন আমি প্রপার্টি বিজনেসেও ইনভলভ। আচ্ছা, প্রথম যখন আপনি বলছিলেন যে প্রথম যে রেস্টুরেন্টটা দিয়েছিলেন সেটাতে আসলে সাকসেসফুল হতে পারেননি, তখন ওই সময়টা কি একটু মন খারাপ হয়েছিল বা একটু ডিপ্রেশন কাজ করতো? হ্যাঁ অনেক, কারণ ওই সময় তো অনেক পয়সা আমার লস্ট হয়েছিল। হ্যাঁ, অনেক ইনভেস্টমেন্ট ছিল, অনেক ইনভেস্টমেন্ট ছিল। আর দ্যাট টাইম কিন্তু ওই যে গালফ ওয়ার স্টার্ট হয়ে গেছিলো। গালফ বিজনেসটা করছিলাম কিন্তু ভালোই চলছিল। বিজনেসটা করার 6 মান্থ লেটার গালফ ওয়ার চলে আসলো। গালফ ওয়ারের সময় আপনার অনেক লোক আপনার বাইরে আসতেছিল না, খাচ্ছিল না, কারণ কি সময় কোন সময় কি হয়তো সবাই একটু মানে এখন দেখছেন না যে ইউক্রেন রাশিয়া যে ওয়ারের পরে গ্লোবালি একটা ইকোনমিক্যাল ক্রাইসিস আসছে, একটা ইম্প্যাক্ট পড়ে, সেরকম ওইখানে একটা ইম্প্যাক্ট পড়ছিল ওই টাইমে। করার পরে আপনার বিজনেসটা সাস্টেইন করতে পারেনি, নিয়ারলি 2 ইয়ার্স রান করছি। করার পরে তারপরে বিজনেসটা ক্লোজ করতে হয়েছে। দেন আই ওয়াজ রিয়েলি মানে আমি খুব আপসেট ছিলাম। আমি এই লাইফের প্রথম মানে আর কি ওইখানে প্রায় 4 উইকস আমি কোনো কাজ করি নাই। 4 উইকস পরে আমি কাজে যোগ দিই। তারপরে আমি একটা মানে একটা কথা আছে না, আমি হুচুট খেয়ে পড়ে গেলেন, তারপরে কিন্তু আপনি কিন্তু এখান থেকে আবার উঠতে হবে, উঠে আবার এই হ্যাভ টু গো ফার্দার, আর উপরে যেতে হবে। তো সেটাই আমার মাইন্ডে ছিল যে না, আমি একবার ফেল করছি, আই ক্যান নট মানে ফেলিয়ারকে আমি বাসায় নিয়ে যাবো না, আমি এটাকে আরো উপরে নিয়ে যেতে হবে। খুব মানে একটা থিক ধরেছিলাম আর কি, একটা জিদ ধরেছিলাম যে না, আমি কিছু করতে হবে, আই নিড টু ডু সামথিং। সেটাই আলহামদুলিল্লাহ। বিজনেসে আসলে নানান রকম চড়াই উতরাই থাকে, এবং সেটা এই যে একটা ট্যান্ট্রাম এবং সেটাকে ম্যানেজ করার মতন ক্যাপাসিটিও আসলে থাকতে হয়। আপনি বলছিলেন যে অনেক রকম কোর্স করেছেন, বেসিক্যালি আসলে বিভিন্ন রকম ফুড নিয়ে তো আপনি এখন আসলে কাজ করছেন। যখন শুরু করেছিলেন তখন কি ধরনের ফুড আইটেম নিয়ে স্টার্ট করেছিলেন? যখন শুরু করেছিলাম তখন তো আমি ওই যে বললাম না, আমি কম্পিউটারের উপরে আমি সায়েন্স করেছিলাম, মানে ডিপ্লোমা। তারপরে ওখান থেকে আপনার আমি ওই যে ফুড হাইজিন কোর্স, তারপরে ফুড ম্যানেজমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি, মানে ওগুলো ফুড রিলেটেড যেগুলো আর কি, মানে ফুড অ্যাডভান্স কোর্স ওগুলো নিয়েছিলাম। নেওয়ার পরে আমি, কারণ আমি করতাম কি হেলথ ফার্স্ট এইড, ওই সবগুলো কোর্স যেগুলো রিলেটেড ছিল আগে ফুডের সাথে, ওইগুলো করে করতাম কি আমার যে স্টাফরা যারা কাজ করতো তাদেরকে আমি নিজে ট্রেনিং দিতাম, তাদেরকে বলতাম এটা এইভাবে না ওইভাবে করো। আর আমার মানে আমার কাজটা হচ্ছে আমি নিটিগিটি কিন্তু খুব বেশি দেখি। আর আপনার একটা জিনিস হচ্ছে নিটিগিটি যদি আপনি করেন তাহলে আর কি আপনার এটাতে মানে নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন থাকে। আর এটা করাতে হচ্ছে আমাদের এখানে একটা আছে যেটা ফুড ম্যানেজমেন্ট করে, সেটাকে বলে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি। আমার এই নিটিগিটির কারণে আমার ক্লিনিংনেসটা খুবই ভালো ছিল, কারণ ইউকেতে যখন 2007-এ আপনার সেফার ফুড বেটার বিজনেস নামে একটা হেলথ যে আমাদের যে হেলথ যে গভর্নমেন্ট আছে ওখান থেকে একটা ইয়ে করা হয়েছে যে সেফার ফুড বেটার বিজনেস, মানে এটা হচ্ছে আপনার ফুডকে কিভাবে সেফ রাখবেন, ফুড হাইজিন ওইটার আন্ডারে আর কি, ফুড কিভাবে আপনি মানে ফুড ম্যানেজমেন্ট করবে সব কিছু নিয়ে একটা প্রোগ্রাম ওরা নিয়ে আসছিল। ওটা যখন ওরা ইন্ট্রোডিউস করে তখন আমার টেকটা কিন্তু ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম ফার্স্ট হয়েছিল, যে মানে এইটা ফুড হাইজিনের দিক থেকে আর কি। এবং এই সেই 2007 থেকে এখন পর্যন্ত নিয়ে আমি কিন্তু প্রতি বছরই 5 স্টার পাই, কারণ 5 স্টার নিচে আমি কখনো পাই নাই। তো এটা হচ্ছে আমার একটা ক্রেডিট। আপনার বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে এবং বেশ কিছু পুরস্কারও আছে, সেগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। জি, প্রথমে যখন 2002-তে আমি পুরস্কৃত হই ওখানে শেফ কম্পিটিশনের মাধ্যমে, তারপরে নিজের মধ্যে একটা এনকারেজমেন্ট জাগে, এবং পুরস্কৃত হওয়ার পরে কিন্তু বিজনেসে অনেক একটা মোটিভেশন পাওয়া যায়, প্লাস আপনার কাস্টমাররা চিন্তা করে যে এটা যখন একটা অ্যাওয়ার্ড উইনিং রিকগনিশন ভ্যালু অ্যাড করে, ডেফিনেটলি আপনার বিজনেসটা কিন্তু বুস্ট করে, অনেক বুস্ট করছিল আমার বিজনেসটা। তারপরে আমি এখানে এই বাংলাদেশে ফুড ফেস্টিভ্যাল করেছিলাম 2003-তে করেছিলাম। এখানে আসছিলাম, শেরাটন হোটেল ছিল তখন, সেই শেরাটন হোটেল আমরা লন্ডন থেকে প্রায় 16-17 জন শেফ আসছিলাম, সেখানে আমরা ফুড ফেস্টিভ্যাল করেছিলাম। আমরা লন্ডন থেকে আমাদের কারি বাংলাদেশে নিয়ে আসছিলাম, এখানে ফিউশন ফুড বলে আর কি। তারপরে এটা কন্টিনিউ 3 ইয়ার্স বাংলাদেশে করলাম, তারপরে ইন্ডিয়াতেও করলাম 1 বছর। তো এইগুলো করাতে আমার মধ্যে অনেক একটা এনকারেজমেন্ট জাগলো, এবং দেখলাম যে কিছু করতে পারবো এখানে। তো সেইগুলো নিয়ে মানে এটা কিন্তু আবার ওই যে কারি লাইফ ম্যাগাজিন ছিল তাদের সাথেই করছি আর কি, তাদের সাথে আসা।
এবং এগুলো করার পরে নিজের মধ্যে একটু মানে একটা এনকারেজমেন্ট কাজ করলো। তারপরে আস্তে আস্তে আমি সংগঠনের সাথে জড়িত হলাম, অনেক সংগঠনের সাথে, আমি কয়েকটা সংগঠনের ফাউন্ডারও। হ্যাঁ তো তার মধ্যে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনে আমি জয়েন করলাম, যেটা হচ্ছে এই বাংলাদেশের বাইরে মানে সর্বপ্রথম স্টাবলিশমেন্ট যেটা হয়েছে আর কি ওয়ার্ল্ড ওয়াইড। এবং সেখানে তো আপনি এখন প্রেসিডেন্ট হিসেবে আছেন। জি, আমি এখন প্রেসিডেন্ট হিসেবে আছি। সো এই বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন জয়েন করলাম, করার পরে যে আমার যে বিজ্ঞ প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিলেন তাদের দেখে আমি চিন্তা করতাম যে তাদের পজিশনে আমি কি কখনো যেতে পারবো? তারা এত মানে এত হার্ড ওয়ার্ক করে এত 12,000 রেস্টুরেন্ট রিপ্রেজেন্ট করতেছে, কিভাবে করতেছে? হ্যাঁ, তখন আমি 2005-এ ওই বাংলা টিভিতে একটা প্রোগ্রাম করছিলাম লন্ডনে, এটাকে বলে ফ্রাইডে প্লাস। এবং ওখানে ওই তখন আমার লাইফের এই প্রথম না অ্যাকচুয়ালি সেকেন্ড প্রোগ্রাম, আমার লাইফের প্রথম প্রোগ্রাম হয়েছিল 2002-তে বাংলা টিভি এই বাংলাদেশে। এবং এটা ছিল ওই যে লাল গোলাপ একটা প্রোগ্রাম ছিল শফিকুর রহমানের, ওই প্রোগ্রামটা করি শেরাটনের রুফটপ থেকে। তারপর 2005-এ যখন আরেকটা প্রোগ্রাম করি, ওই প্রোগ্রামের মাধ্যমে আমরা 5 জন একটি প্যানেলে বসছি। বসার পরে ওখানে আমাদের বিসিআর সেক্রেটারি জেনারেল ছিলেন এবং আরও মিডিয়ার কিছু লোক ছিলেন। তো ওনারা যেভাবে কথা বলতেছে, আই ওয়াজ জাস্ট লুকিং এট দেম এন্ড থিঙ্কিং করতেছি যে ওরা কিভাবে কথা বলতেছে টিভির মধ্যে, আমার তো ভিতরে ভয় কাজ করতেছে। তো ওখান থেকে মানে আমার একটা ইন্সপিরেশন আসে আর কি যে ওদের মতো কাজ করতে হবে। তারপরে আমি এই বাংলাদেশ ক্যাটারার স্টেশন কি আমি কোন কিছু হতে পারবো? যখন বাংলাদেশ ক্যাটারার স্টেশন ঢুকি আমি 2005-এ, তারপর থেকে একটা গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ করে যাওয়ার পরে এখন টাইম আসছে এই গত 3 বছর ধরে আমি প্রেসিডেন্ট আর কি। বাহ, দারুণ একটা ব্যাপার। মানে যেখানে যাবার স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা অনেকটা পূরণ হয়েছে। অবশ্যই এখান থেকে অনেক সোশ্যাল কাজ করা যায়, অনেক সোশ্যাল কমিউনিটি বেসড যে কাজগুলো আপনি এখন করছেন, এবং আপনি অনেক হেল্পলেস মানুষদেরকে হেল্প করেছেন খাবার দিয়ে, বিনামূল্যে খাবার দিয়েছেন। মানে সেই ব্যাপারটা আপনার এই তাগিদটা আসলে কিভাবে অনুভব করেন? ডিউরিং দ্য প্যান্ডামিক যখন হলো, আমি তো জাস্ট প্যান্ডামিকের কয়েকদিন আগেই আপনার আমি ওই যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডটা করেছিলাম। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম, সেটাকে ওই যে আনিয়ন বাজি বলে, যেটা এখানে পাকুড়া, আমরা বাংলাদেশ যেটাকে পাকুড়া বলি। আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু প্রথম আইটেমটাই হচ্ছে আনিয়ন বাজি, এটা দিয়ে স্টার্ট করতে হয়। তো ওই আনিয়ন বাজিটা আমি 2010-এ রেস্টুরেন্ট করার পরে ওই রেস্টুরেন্টে আমি একটা 20 কেজির ওজনের একটা অনিয়ন বাজি করেছিলাম। তো ওরা সবাই বললো যে আমার মেয়র টেয়র সবাই ছিল, প্রায় 4টা বড় মেয়র ছিল, এবং ওরা বললো এটা কি মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট অনিয়ন বাজি নাকি? আমি বললাম মেবি, আই ডোন্ট নো। দেন ওই রাতে আমি বাসায় এসে গুগলে সার্চ করলাম, করার পরে দেখি যে ওয়ার্ল্ডের লার্জেস্ট অনিয়ন বাজি ওই আমাদের লন্ডনে আরেকজন ইন্ডিয়ান ভদ্রলোক করেছে কয়েকটা স্টুডেন্টদেরকে নিয়ে, সেটা ছিল 102 কেজি ওজনের। আচ্ছা, তখন থেকে আমার মাথার মধ্যে কাজ করতেছে আই নিড টু বিট দিস, এটা আমরা ইন্ডিয়ানরা নিচে আমরা বাংলাদেশের কাছে নিয়ে আসতে হবে, এটাকে কীভাবে করবো? অনেক ফর্মুলা, অনেক আইডিয়া করলাম, কিন্তু অনিয়ন বাজি যে 50 কেজির উপরে আর যাওয়া যায় না, কারণ গেলেই ওটা মানে ভেঙে যায়। আপনি যখন ফ্রাইয়ারে দিবেন, এটা তো অনেক হেভি, ফ্রাইয়ার দিবেন, দেওয়ার পর এটা ভেঙে যায়। অনেক ফর্মুলা, অনেক কিছু টেস্ট মানে করতে আর কি, মানে ট্রায়াল করতে পরে আমি অ্যাটেম্প নিলাম আর কি। তো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড 2017-এ করেছিলাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার পরে আপনার ওইটাতে আমি অলমোস্ট 400 কেজি এক পিস অনিয়ন বাজি বানাইছিলাম। 400 কেজি 17 করছি। এটা হিউজ আয়োজন লাগে, প্রায় 20 থেকে 25 জন লোক লাগে এটা করতে হলে, অনেক কস্টিং ওইটাতে। 17 যখন আমি করার পরে অনিয়ন বাজিটা এত সুন্দর শেপ হয়েছে, সব কিছু ভালো হয়েছে, কিন্তু ইনসাইড কুকড হয় নাই। আচ্ছা, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডটা হয় নাই। দ্যাট ডে আমি মনে করছি যে আমার মানে জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, কী করলাম আমি, মানে এটা হলো না, ভিতরটা একটুকের জন্য হলো না, রেকর্ডটা হলো না। তো মানে খুব ডিসাইডেড হয়েছিলাম, বাট আমি কিন্তু হাল ছাড়ি নাই। আমি বলছি না, এটা আমি আবার করে ছাড়বো, এটা করবোই যে করবো। 2020-তে আবার অ্যাটেম্প নিলাম, করে এটাকে ছোটো করলাম। আমার মা বলতেন যে বাবা তুমি বেশি বড় করে ফেলছো, একটু ছোটো করে ফেলো, যেহেতু তুমি 102 কেজি তুমি বিট করবা, তাইলে তুমি এটাকে ছোটো করে ফেলো, এটা এত বড় করার প্রয়োজন নাই, তুমি 105 কেজি করলেই তো তোমার হয়ে যায় রেকর্ড, তাই না? তো আমি বললাম ঠিক আছে মা, ইনশাল্লাহ। যখন আমি ওই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাটেম্প নিলাম 2020-তে, নেওয়ার পরে আমি টোটাল শেপটা রেডি করলাম, করার পরে নিয়ারলি মানে 90-95 কেজি এরকম হয়ে গেছে শেপটা, আমার শেপ হয়ে গেছে। তখন আমার কাছে অনেক আরও মিক্সচার রয়ে গেছে, আমি ওগুলো আর অ্যাড করি না। তখন আমার মায়ের কথা মনে পড়লো, উনি বলছে না যে বেশি বড় করবা না, বেশি বড় করলে আবার ভিতর আবার হবে না, আবার প্রবলেমে পড়ে যাবা। তো আমি ওইটাকে আবার ওই 95 to 200 কেজির মতো হলো, মানে কুক করার পরে এটা শ্রিঙ্ক হয়, একটু ছোট হয়, তারপরে ইয়েটা একটু ওই যে অনিয়ন থাকে না, কাঁচা অনিয়ন, এগুলো কুক করার পরে তো একটু লাইট হয়। তো ওখানে হওয়ার পরে 175 কেজিতে এসে 175.4 এটাতে এসে স্টপ হয় আর কি, কুকিং হয়। টোটাল প্রসেসটা ছিল নিয়ারলি 8 আওয়ার্স। তো ওটা করার পরে আমার রেকর্ডটা সাকসেসফুল হলো।
গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের লুক ছিল, এবং এখানে অনেক রেস্ট্রিকশন আছে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের তাদের অনেক রেস্ট্রিকশন, সব কিছু কিন্তু আবার মেনে করতে হয়। যে একটু ভুল হয় তাহলে আপনি কিছু আবার করতে পারবেন না, মানে সব জায়গায় অনেক রেস্ট্রিকশন। যাই ওটা করার পরে ওইটা যখন করলাম, ওইটা প্রায় নিয়ারলি 450 to 500 পিপল ওটাকে মানে খাইছে আর কি। তো যারা খাইছে ওখানে প্রায় 200-250 লোক উপস্থিত ছিল, তারা খাইছে। আর বাকি যতটুকু ছিল ওইটাকে আপনার ওই যে আমাদের এখানে হোমলেস পিপল আছে না, ওদেরকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম, ওদের কাছে দিলাম। কারণ গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের রুলস ছিল যে এটার 75% অফ দ্য অনিয়ন ভাজি হ্যাজ টু বি ইটেন, আচ্ছা ওটা খাইতে হবে। তো এটার জন্য আর কি ওটা ডিস্ট্রিবিউট করলাম। তো তখন থেকে আমি এটা চ্যারিটির জন্য করেছিলাম বেসিক্যালি, এটা করেছিলাম চ্যারিটির জন্য। তারপরে করলাম কি, ওই আমার ভিতরে চ্যারিটি কিন্তু সবসময় কাজ করে। তো এটা করার পরেই প্যান্ডামিক চলে আসলো। এই প্যান্ডামিকের সময় আপনার ওই যে মানে প্যানিক বাই সব জায়গায় করছে, জানি বাংলাদেশে হয়তো করছে, আমাদের এখানে হয়েছে কি প্যানিক বাই বলতে মানে সুপার মার্কেটে গেছে গিয়ে আপনার মানে কয়েকদিন পরে তো সব কিছু বন্ধ হয়ে যেতে পারে। তো সবাই অনেক কিছু মানে এক্সট্রা কিনে মনে করেন আপনার বাসায় চাল লাগে মাসে 1 বস্তা, আপনি 20 বস্তা কিনে রাখলেন, এরকম সবাই প্যানিক বাই করলো। করে এখন দেখা যায় সুপার মার্কেট খালি, সুপার মার্কেটে টিস্যু পাওয়া যাচ্ছে না, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনার মনে করেন যে অনেক জিনিস আছে না নিত্য প্রয়োজনীয়, ওগুলো পাওয়া যাচ্ছে না, খাবার দাবার এগুলো পাওয়া যাচ্ছে না, সবাই নিয়ে হোল সুপার মার্কেটগুলো খালি হয়ে যাচ্ছে। আর যারা ওই যে ফ্রন্টলাইনে যারা কাজ করছিল, মনে যে নার্সরা আছে, ডক্টররা আছে, বা আপনার মনে করেন অ্যাম্বুলেন্স ড্রাইভার থেকে নিয়ে অ্যাম্বুলেন্সের যে কর্মীরা আছে, ফায়ার ব্রিগেডের কর্মীরা আছে, তারা কিন্তু কাজ শেষ করে গিয়ে কিছু পায় না, তারা মানে এটা ইয়েতে পড়ে গেল। তো ওইটাতে আমার ভিতরে আমিও কিন্তু প্যানিক বাই করছি। আমি তো বিজনেসে ছিলাম, আমার একটা বড় গ্যারেজ ছিল, এটাতে আমি ফুল মনে করেন যে অ্যাবাউট over 100 ব্যাগস অফ 20 কিলো রাইস আমি স্টোর করেছিলাম, 20 ব্যাগস অফ 25 কেজি ওই যে ডাল, মসুর ডাল যেটা, ওগুলা স্টক করেছিলাম। তখন এখান থেকে আমার মাইন্ডে আসলো যে ওরা কিছু পাচ্ছে না, খাইতে পাচ্ছে না ফ্রন্ট লাইনাররা, হ্যাঁ ফ্রন্ট লাইনে যারা আছে। আমি ভাবলাম যে আমি কিছু ওদেরকে একটু খাওয়াটা একটু আমি দেই, তারা মানে জিনিস মানে যেহেতু আমি নিজে রেস্টুরেন্টে আছি, আর আমার ঘরে 2 জন vulnerable ছিল, আমার মা এবং আমার একটা ছোট ছেলে ছিল। তো চিন্তা হলো আমি যদি কোনো রেস্টুরেন্টে যাই আর কাজ করি আবার বাসায় আসি, আমি তো এটাকে আবার ক্যারি করে নিয়ে আসতে পারি। তো আমার মাইন্ডে আসলো যে আমি এই খাবারটা আমি মানে ইয়েদেরকে ফ্রন্টলাইনার যারা আছে তাদেরকে খাবার দিব। তখন আমার বিজনেসে ফেসবুকে পেজে আমি অ্যাডভার্টাইজ করলাম যে I wanted to give 5,000 free hot meals to the frontliner, যারা যারা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারে। তো এখান থেকে ওরা যোগাযোগ করলো, করতে করতে পেয়ে এট দি এন্ড আমার 5,000 শেষ হয়ে গেল প্রায় 1 মাসের মধ্যে। তারপরে আমি আবার ডিক্লেয়ার দিলাম আরো 10,000 ফুড দেবো। তো এরকম করে প্রায় ইংল্যান্ডের 22টা মেইন স্ট্রিম হসপিটালে দিয়েছিলাম, 40টা কেয়ার হোমে দিয়েছিলাম। তারপরে আরও যে আপনার অ্যাম্বুলেন্স ড্রাইভার বলেন, তারপরে যে অ্যাম্বুলেন্স আছে ওদেরকে সবাইকে মিলে আর কি আমি মানে প্রায় নিয়ারলি 20,000 ফুড আমি ডিস্ট্রিবিউট করেছিলাম, হট ফুড। এটা ডিস্ট্রিবিউট করা দেখে আমি হঠাৎ করে একটা ইনভিটেশন পাইলাম যে আমি এত কাজ করতেছি আমার নিজের পয়সা দিয়ে, নিজের এগুলা দিয়ে। তো তারা বলে যে ইউ শুড বি রেকগনাইজ, আমার লোকাল ইয়ের থেকে আর কি আমাকে দিল, তারা বললো যে ইউ শুড বি রেকগনাইজ বাই দি হার ম্যাজেস্টি দি কুইন। তো তারা অ্যাপ্লাই করলো, করার পরে আমি হঠাৎ করে দেখি একদিন আমার কাছে ফোন আসলো যে এরকম হার ম্যাজেস্টি দি কুইন আপনাকে রেকগনাইজ করতে চায়, দি মেম্বার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, উইল ইউ অ্যাকসেপ্ট ইট, মানে আপনি এটা কি নেবেন নাকি? এটা তো আর কি আছে, এটা কি না করা যায়? তো আমি বললাম ঠিক আছে, টাইম বলে তোমার কাছে 48 আওয়ার্স টাইম আছে, তুমি অ্যাপ্রুভাল দেওয়ার জন্য তোমার কাছে ইমেল আসবে, ইমেলটা জাস্ট অ্যাপ্রুভাল করে দিবে। ওখান থেকে আমি ওইটা পাইলাম। তো এটা তো আরো একটা এনকারেজমেন্ট। এটা না, এটার পরে আপনার আমি কিন্তু ন্যাশনাল হিরো হয়েছিলাম, হার্টফুশিয়ারের স্টিভনিজের হিরো অফ দ্য ইয়ার হয়েছিলাম, বিভিন্ন ইয়ে থেকে আমি অনেক মানে লাইফে আসলে অনেক অ্যাচিভমেন্ট থাকে, কিন্তু আমার কাছে মনে হয় মানুষের সবচেয়ে বড় পরিচয় যে আমি মানুষ, এবং প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিদিন আবিষ্কার করা, সেই জায়গাটা তৈরি করা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।